হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। দেখো, আমরা পার্সেন্টেজ শুরু করেছিলাম, যেখানে আমি তোমাদের কমপ্লিট পার্সেন্টেজ লেভেল ওয়াইজ এবং টাইপ ওয়াইজ কভার করেছিলাম এবং সেই সমস্ত অঙ্কগুলোই করিয়েছিলাম যেগুলো তোমাদের পরীক্ষায় রিপিটেডলি আসে এবং বারবার আসে। দেখো, আজকে তার পার্ট 4 ভিডিও আমরা অলরেডি 3টে পার্ট আলোচনা করে ফেলেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমাদের মেন টপিকে ফিরে আসি, পার্সেন্টেজ পার্ট 4। দেখো, পার্সেন্টেজ পার্ট 4-এ আমরা টাইপ 7 কভার করব। দেখো, টাইপ 7-এ ফার্স্ট অঙ্কটা দেখো কি বলেছে। ইফ দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজড বাই 20% অ্যান্ড ব্রেথ ইজ ইনক্রিজড বাই 20%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য এরিয়া। দেখো, এই অঙ্কগুলো না এক্সামিনারের ফেভারিট অঙ্ক। এই অঙ্কগুলো তোমরা যে কোনো পরীক্ষা, সেটা স্টেট গভর্নমেন্টের ডাব্লিউবিপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএসসি হোক, অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা রেলওয়ের যে কোনো পরীক্ষাগুলো হোক, একটা না একটা তো অঙ্ক পাবেই। এবং খুব ইজি অঙ্ক এগুলো, তোমরা চাইলে মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে অঙ্কগুলো করতে পারো। দেখো, এই অঙ্কগুলোকে আমরা দুটো মেথডে করব। একটা তোমাদের বোঝানোর জন্য বেসিক মেথড, আর একটা মেথড একটু স্মার্ট মেথড, এবং ফর্মুলা দিয়ে আমরা করব। দেখো, ফর্মুলাটা অ্যাকচুয়ালি এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। এটা এমন একটা ফর্মুলা, এটা প্রত্যেকটা স্টুডেন্ট জানে। আমার মনে হয় তোমরা অনেকেই জানো যে এই ফর্মুলাটা শুধুমাত্র এখানে না, পুরো অ্যারিথমেটিক সম্পূর্ণ পাটিগণিতে কাজে লাগবে। ঠিক আছে, দেখো ফর্মুলাটা বললে হয়তো তোমরা অনেকেই ভাববে যে হ্যাঁ, এটা আমরা জানি। দেখো, ফার্স্ট আমরা বেসিক মেথডটা করবো। দেখো, বেসিক মেথডটা করার আগে তোমাদের আমি কিছু কিছু জিনিস তোমাকে বলতে চাই। দেখো, কোনো একটা অঙ্ক করার আগে না, অঙ্কটা তোমাদের খুব ভালো করে পড়তে হয় এবং অঙ্কর মধ্যে কিছু কিওয়ার্ড থাকে যেগুলো তোমাদের খুব ভালো করে ফোকাস দিয়ে দেখতে হয়। দেখো, এই অঙ্কটাতে আমরা কী কী কিওয়ার্ড পেতে পারি, যেখানে আমাদের একটু ভালো করে দেখতে হবে। দেখো, এখানে বলেছে দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল। এখানে সবার আগে দেখবে রেক্টেঙ্গেলের কথা বলেছে, স্কোয়ারের কথা না বা ট্রায়াঙ্গেলের কথা না। রেক্টেঙ্গেল মানে আয়তক্ষেত্র। ইজ ইনক্রিজড বাই, ইনক্রিজ করেছে, এটা মাথায় রাখবে। এই রেক্টেঙ্গেল আর ইনক্রিজ মানে হচ্ছে বেড়েছে বাই 20%। ওকে, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। হ্যাঁ, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজ বাই 20%। কোনো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বেড়ে গেছে। ওকে, নেক্সট কি বলেছে, ব্রেথ ইজ ইনক্রিজ বাই 20% এবং প্রস্থ 20% বেড়ে গেছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য এরিয়া। তাহলে এই যে 20% দৈর্ঘ্য বাড়লো, প্রস্থ বাড়লো, তাহলে তার এরিয়ার মধ্যে, ক্ষেত্রফলের মধ্যে কি চেঞ্জেসটা আসবে সেটা এখানে জানতে চেয়েছে। অঙ্কটা বোঝা গেল ক্লিয়ারলি? ওকে, তোমরা রেক্টেঙ্গেল সম্পর্কে অনেকেই জানো বা সকলেই জানো আমার মনে হয়, তবু একবার বলে দিই। রেক্টেঙ্গেল মানে এমন একটা আয়তক্ষেত্র যা দুটো বাহু সমান। এটা বাহু আর এটা বাহু সমান হবে, এটা বাহু আর এটা বাহু সমান হবে। এটার লেন্থ যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার হবে। এটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 1 সেন্টিমিটার হবে। ওকে, এটা হচ্ছে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে ব্রেথ মানে হচ্ছে প্রস্থ। আর এই রেক্টেঙ্গেলের এরিয়া বের করা বা ক্ষেত্রফল বের করা ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, এল ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা জানো, যারা যারা জানো ফেয়ার এনাফ, খুব ভালো কথা। যারা জানো না তারা লিখে নাও যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। লিখে নাও খাতার মধ্যে। চলো এবার আমরা অঙ্কতে আসি। এটা হচ্ছে বেসিক মেথডে করছি আমরা অঙ্কটা। এরপরে আমরা ফর্মুলা মেথডে যাব। দেখো, অঙ্কটা করার আগে তোমরা যেন খুব ভালো করে বুঝতে পারো, তার জন্য আমি সবার ফার্স্ট কী করব, এখানে আমি বড় বড় করে এল ইন্টু বি লিখে নেবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখে নেবো। কেন? কারণ তোমাদের বোঝাতে সুবিধা হবে, তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে বলেছে লেন্থ মানে দৈর্ঘ্য 20% বেড়েছে। সবার আগে তোমাদের এখানে দেখতে হবে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। কী করে পারবে তোমরা এটা? আমি তোমাদের পার্ট 1 ভিডিওতে বলেছি কী করে তোমরা ফ্র্যাকশন ভ্যালু টু পার্সেন্টেজ টু ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করবে। তো 20% ইকুয়াল টু 1/5। তাহলে এখানে একটা কথা বলো তো আমাকে, 20% মানে 1/5, আর এখানে কি হয়েছে, ইনক্রিজ করেছে। যদি ইনক্রিজ করে আমরা কি জানি, যোগ হয়। তাহলে আমরা যদি ধরে নেই এই 5 ছিল আগের লেন্থ, পুরোনো লেন্থ, কিন্তু যখন 20% ইনক্রিজ হবে, বাড়বে, তখন তার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে পরের লেন্থ হয়ে যাবে 6। বোঝা গেল কেন হলো ওটা? 5 ছিল আগের লেন্থ, যেহেতু ইনক্রিজ করেছে তাহলে 5-এর সঙ্গে 1 যোগ হয়ে 6 হয়ে যাবে পরের লেন্থ, মানে পরের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি আগের দৈর্ঘ্য ছিল 5, 20% বাড়ার পর তার দৈর্ঘ্য হয়ে গেল 6। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? ওকে, তাহলে সিমিলারলি ব্রেথ মানে হচ্ছে প্রস্থ 20% বৃদ্ধি পেয়েছে।
কত পার্সেন্ট? 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রস্থ আগে ছিল 5, এখন হয়ে গেছে 6। ঠিক আছে, এটা হচ্ছে আগের ভ্যালু, এটা হচ্ছে পরের ভ্যালু, মাথায় রাখবে। তোমরা এমন করে সাজিয়ে নেবে, যখন তোমরা অঙ্কগুলো করবে না এমন করে সাজিয়ে সাজিয়ে অঙ্কগুলো করবে, যখন প্র্যাকটিস করতে করতে তোমাদের এগুলো মুখস্থ যখন হয়ে যাবে না বা মেমোরিতে ফিট হয়ে যাবে, তখন তোমাদের সাজাতে হবে না। দেখো তাহলে আগের ভ্যালু ছিল 5, পরে হয়ে গেছে 6। দৈর্ঘ্য প্রস্তর ভ্যালু আগে ছিল 5, পরে হয়ে গেছে 6। ওকে, তাহলে আমরা এখানে লেন্থ ইনটু ব্রেথ পেয়ে গেলাম, এখানেও লেন্থ ইনটু ব্রেথ পেয়ে গেলাম, দুটো ভ্যালু পেয়েছি, আগের এবং পরের। তাহলে তাহলে দেখো আগে যদি 5 5 ছিল 25 স্কোয়ার মিটার ছিল এর ক্ষেত্রফল, এখন তার ক্ষেত্রফল হয়ে যাবে 6 6 36 স্কোয়ার মিটার। কোনো সমস্যা আছে এতে? না, কোনো সমস্যা নেই। কেন? কারণ আমরা জানি আয়তক্ষেত্র ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে বেড়েছে কত? 25 থেকে 34 হয়ে গেছে। 25 থেকে 34 বেড়েছে কত? 11 বেড়ে গেছে। 11 বেড়ে গেছে কতর উপর? 25-এর উপর। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে নিচে 25, উপরে হচ্ছে 11, উপরে কত? 11। এটা অ্যান্সার। তোমরা বলবে স্যার এইভাবে তো অ্যান্সার নেই। দেখো এইভাবে অ্যান্সার নেই, কিন্তু আমি তোমাদের তো পড়িয়েছিলাম ফ্র্যাকশন ভ্যালু। এখানে যদি 11/25 আছে, আমরা কি জানি 1/25 মানে কত? 4%। পড়িয়েছিলাম না তোমাদের? আমি অবশ্যই পড়িয়েছি। 1/25 মানে কত? 4%। তাহলে 1/25 মানে যদি 4% হয়, তাহলে 11/25 সমান কত হবে? 4 11 40%, 44%। এটার সঙ্গে আমি কি করলাম? 4 গুণ করে দিলাম। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? তোমাদের বোঝানোর জন্য আমি এত কিছু লিখছি, যখন তোমরা পরীক্ষা করবে বা বাড়িতে নিজে প্র্যাকটিস করবে এত কিছু লেখার দরকার নেই। তো জাস্ট এতটুকু সাজিয়ে নেবে যেন তোমরা জিনিসগুলো ডিফারেন্সিয়েট করতে পারো ভালো করে। ওকে, চলো এটাতে গেলো আমাদের একটু তোমাদের কনসেপচুয়াল হতে, বেসিক হয়ে একটু তোমাদের সময় লাগবে। এবার স্মার্ট মেথড, এর থেকে একটু স্মার্ট মেথড বা ফর্মুলা মেথডে যদি আমি যাই, তো তাহলে আমি এটাকে কি করে করব? মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে, কোনো রকম পেন পেপার ইউজ না করে কি করে করবো সেটা দেখি একবার। দেখো তোমরা হয়তো অনেকে এই ফর্মুলাটা জানো, x প্লাস ওয়াই প্লাস xy/100। এটা হচ্ছে ইফেক্টিভ পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা বা পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা। তোমরা যারা যারা জানো ফেয়ার এনাফ, খুব ভালো কথা। যারা যারা জানো না একদম খাতার মধ্যে লিখে নাও, লিখে নিয়ে হাইলাইট করে নাও, কারণ এটা তোমাদের শুধু এখানে না, অন্য যখন আমি চ্যাপ্টার করাবো, অন্য অন্য অ্যারিথমেটিকের চ্যাপ্টারগুলো সেখানে কাজে লাগবে। ঠিক আছে, এটা একদম মুখস্থ করে নাও, টোটস্থ অন্তস্থ করে নাও। স্পেশালি যখন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো তখন তোমাদের এটা খুব কাজে লাগবে। ঠিক আছে, চলো তাহলে x প্লাস ওয়াই প্লাস xy/100। তাহলে আমি এখানে x এর ভ্যালু হিসাবে লেন্থকে ধরি, x কত ছিল? 20% লিখলাম, প্লাস y এর ভ্যালু কত? ব্রেথ কত আছে? 20%, এটাও 20%, প্লাস xy 20 ধরেছি আমি, যেহেতু 20 ইন্টু 20/100 এটা করলাম। এবার বাকিটা তোমরা সলভ করতে পারবে, আই থিঙ্ক তোমরা সলভ করতে পারবে। দেখো বাকিটা সলভ করতে গেলে আমি কি করবো? এই শূন্য কেটে দেবো, এই শূন্য কেটে দেবো। তাহলে উপরে পেলাম 2 2 4, তাহলে 20 20 40, এখানে পেলাম আমি 40 প্লাস 4 ইকুয়াল টু 44%। তোমরা বলবে স্যার আপনি তো বললেন যে পেন পেপার লাগবে না, মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে করবে। আপনি তো পেন পেপার ইউজ করছেন, তাহলে আমরা কী করে মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে করবো? দেখো যখন তোমাদের এই ফর্মুলাটা না মাথায় চলে আসবে, পুরো ব্রেনে ছেপে যাবে তোমার, তখন তোমরা এই ফর্মুলাটা না লিখতে হবে না, মাথার মধ্যেই চলবে। ওকে, 20 + 20 প্লাস x ইন্টু y/100, তাহলে 20 + 20 ইকুয়াল টু 40 হয়ে যাবে। x ইন্টু y মানে 20 ইন্টু 20 গুলো কত হবে? 400 হয়ে যাবে। 400/100 হয়ে যাবে নিচে, তাহলে 200 কেটে গেলে 4, মানে 40 আর যোগ 4 44। ঠিক আছে, এটা তোমাদের প্র্যাকটিস করতে 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 আসবে এটা। হ্যাঁ, একবারে আসবে না, তোমরা যদি এখন চেষ্টা করো হবে না, তোমাদের সময় লাগবে এটাতে। ওকে, তাই আমি তোমাদের বলবো তোমরা বেসিক মেথডটা আগে ভালো করে শেখো। বেসিক মেথডটা ভালো করে শিখলে ওটা স্মার্ট মেথড, ওটাও 10 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। এটা তোমরা অটোমেটিক তোমরা এটাতে পারফর্ম করবে। ঠিক আছে, আগে বেসিক মেথডটা ভালো করে শেখো। চলো এই অঙ্কটা দেখো, ইফ দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড দ্য ব্রেথ ইজ ডিক্রিজ বাই 10%। দেখো এর আগে আমরা দেখেছিলাম যে কি দেখেছিলাম, লেন্থ এটাও ইনক্রিজ করেছে 20%, ব্রেথও 20% ইনক্রিজই করেছে। কিন্তু এই অঙ্কটাতে বলেছে দেখো লেন্থ ইনক্রিজ করেছে কিন্তু ব্রেথ মানে প্রস্থ কমে গেছে। এটা তোমরা কি করে করবে? দেখো এটাতেও আমরা দুভাবেই করতে পারবো।
সূত্র দিয়ে এবং বেসিক মেথড, সবার আগে বেসিক মেথড করবো, তারপর সূত্র দিয়ে করবো। দেখো বেসিক মেথড করার আগে সবার ফার্স্ট আমরা কি লিখে নেবো, এল ইন্টু বি এখানে লিখে নেবো। ঠিক আছে, যখন এল ইন্টু বি লিখবো, সবার কি দেখো প্রথমে কি বলেছে, ইনক্রিজ করেছে কত পার্সেন্ট, 20%। এখানে আমি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু লিখে নেবো 1/5। আর ডিক্রিজ করেছে কত পার্সেন্ট, 10%। এটাও আগে লিখে নিই, তাহলে তোমাদের বোঝাচ্ছি আমি। 10% মানে 1/10। দেখো যেহেতু ইনক্রিজ করেছে 20%, তাহলে 5 থেকে যোগ 6 হয়ে যাবে। কেন যোগ 1 হবে, কেন যোগ 1 হবে, কেন যোগ 1 হবে, কারণ কি জানি, যখনই বাড়ে তখন কি হয়, যোগ হয়। তাহলে 5 ছিল, যোগ 1 হয়ে যাবে। তাহলে 5 আর আগে ছিল 5, এখন হয়ে যাবে 6। তাহলে লেন্থ আগে ছিল 5, এখন হয়ে যাবে 5 যোগ 1 সমান 6 হয়ে যাবে এখনকার লেন্থ। কিন্তু এটা দেখো, এটাতে কি বলেছে, এটাতে বলেছে ডিক্রিজ করেছে, মানে কমেছে। আগে ছিল 10, কিন্তু এখন তো কমেছে, কমে কত হবে, তাহলে কত কমবে, তাহলে -1 হয়ে যাবে। তাহলে 10 ছিল আগে, এখন হয়ে যাবে 9। কোনো সমস্যা? ওকে, তাহলে লিখি ব্রেথ মানে প্রস্থ, আগে ছিল 10, এখন হয়ে গেছে 9। কোনো সমস্যা? আই থিঙ্ক কোনো সমস্যা নেই। তাহলে এতটুকু ক্লিয়ার তোমাদের? দেখো মেন অঙ্ক আমাদের এতটুকুই, শেষ অঙ্ক এখানেই শেষ। আগে ছিল 5 দৈর্ঘ্য, এখন হয়ে গেছে 6। প্রস্থ ছিল আগে 10, এখন হয়ে গেছে 9। আমরা কি জানি, আয়তক্ষেত্র ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আগের দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা, আর পরে দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা। তাহলে 5 10 ছিল 50, আগে ছিল 50, এখন হয়ে গেছে 6 9 54। তাহলে 50 থেকে 54 মানে বেড়ে গেছে। যদি বেড়ে যায়, কত বেড়েছে, 50 থেকে 54 মানে কি, যোগ 4 হয়েছে। কতর মধ্যে, 50-এর মধ্যে। আগে ছিল কত, আগে ছিল 50, এখন বেড়ে গেছে 4। তাহলে হয়ে গেছে কত, এটা বেড়েছে। তাহলে আমরা কি জানি 1/50 মানে কত পার্সেন্ট, 2%। 1/50 মানে কত পার্সেন্ট, 2%। 1/50 মানে যদি 2% হয়, তাহলে এখানে 4কেও আমি 2 দিয়ে গুণ করবো, = 8% হবে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 8% ইনক্রিজও করেছে, 8% ডিক্রিজও করেছে। ডিক্রিজটা কেন হবে না, দেখো 50 থেকে 54 হয়েছে, বেড়েছে, তাই ডিক্রিজটা হবে না। তাহলে 8% ইনক্রিজটাই অ্যান্সার হবে আমার। ক্লিয়ার? তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই জায়গাটাকে তোমাদের একটু বলিনি আমি, এই 4/50-কে ইন্টু 100 করবে। এবার 50 দুগুণে 100, 4 দুগুণে 8 করবে। এমন করে যারা এমন করে করবে, অঙ্ক তো করে নেবে, কিন্তু তোমরা কম্পিটিশন থেকে ছিটকে যাবে। কারণ এখনকার কম্পিটিশন লেভেল যা হয়েছে, তোমরা যদি ভালো করে পড়াশোনা না করো, তোমার কম্পিটিশনে টিকতেই পারবে না। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস, কিন্তু একদম বেসিক জিনিস। এখন যারা পড়াশোনা করছে, তাদের 90% স্টুডেন্ট এগুলো পড়াশোনা করে ভালো করে এবং নিজের মধ্যে অন্তস্থ করে। ঠিক আছে, তো এটাতে তোমাদের ভাষা চলবে না, ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের ভালো করে কমপ্লিট করতে হবে। নেক্সট দেখো, এখানে বলেছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজ বাই 37 1/2% অ্যান্ড ব্রেথ ইজ ডিক্রিজ বাই 20%। দেখো এখানেও ইনক্রিজ আর ডিক্রিজ আছে, কিন্তু এখানে দেখো একটা কথা তোমাকে ঘুরিয়ে দিয়েছে, 37 1/2%। তোমাদের মধ্যে যারা এটা ফর্মুলা দিয়ে করতে যাবে, তারা ফেসে যাবে। কারণ এটাতে ফ্র্যাকশনকে যোগ বিয়োগ গুণ করতে গিয়ে তোমরা ওখানেই পড়ে থাকবে। এটাকে আমরা বেসিক মেথডে করবো। দেখো বেসিক মেথডে কতটা সহজে করবো এই অঙ্কটাকে। ফ্র্যাকশন থেকে ভয় পাওয়ার কিছু কারণ নেই। ফ্র্যাকশন থাকলে মনে করবে তোমাদের অঙ্কটা সোজা আছে। তোমাদের এক্সামিনের এমন কোনো অঙ্ক দেবে না যা ক্যালকুলেশন 10 মিনিট ঘাবড়ে দেবে, এমন কোনো অঙ্কই দেবে না। তোদের এক্সামিনার এমনই অঙ্ক দেবে, এমন ফ্র্যাকশন দেবে যেন তোমাদের ট্রিক থাকবে ওর পেছনে, কোনো না কোনো লজিক থাকবে, যাতে ওই লজিকটা তোমার একবার ধরতে পারো, অঙ্কটা কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ওকে, তো 37 1/, সবার আগে তোমাদের দেখতে হবে কি বলেছে, রেক্টেঙ্গেল ইনক্রিজ করেছে। ওকে, ইনক্রিজ করেছে কত পার্সেন্ট, 37 1/2%। ওকে, বুঝলাম। এরপরে কি বলেছে, ব্রেথ কি হয়েছে, ডিক্রিজ হয়েছে কত পার্সেন্ট, 20%। ব্রেথ মানে হচ্ছে প্রস্থ কমে গেছে, দৈর্ঘ্য বেড়েছে, প্রস্থ কমে গেছে। সবার ফার্স্ট আমাদের চ্যালেঞ্জিং পার্ট থাকবে 37 1/2%টাকে ফ্র্যাকশন থেকে, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিয়ে যাবো আমি। পার্সেন্টেজ ভ্যালু আছে 37 1/2%, এটার হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু কত হবে। আমরা কি জানি 1/8 = 12.5%, তাই না? তাহলে এটাকে আমি 3/8 যদি লিখি, তাহলে আমি এটা পাচ্ছি 3/8, এটাকেও আমি 3 করব। তাহলে এটাকেও আমি 3 দিয়ে গুণ করব, এটাকেও আমি 3 দিয়ে গুণ করব। তাহলে 3 বারে কত হবে, 36, আর উপরে প্লাস লিখলাম, এখানে 3/2 পেয়ে যাব এখানে। তাহলে এখানে দেখো, এখানে 2 দিয়ে কাটো, 2 × 2 1/2। তাহলে 36 তো অলরেডি পেয়েছি আমি। 36-এর থেকে
এখানের সঙ্গে আর 1 যোগ হয়ে যাবে, 36 আর 37, 37-এর সঙ্গে 1/2, তাহলে 37 1/2 এটা পেয়ে গেলাম আমি। তাহলে আমি 37 1/2 এর ফ্র্যাকশন ভ্যালু কত পেলাম আমি? 3/8। তাহলে এখানে লিখতে পারি 3/8। বোঝা গেল? দেখো এগুলো তোমাদের আমি অলরেডি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে যখনই তোমাদের এই টাইপের অঙ্কগুলো এসছে বুঝিয়েছি আমি, ঠিক আছে? কেন? কারণ আমি চাই তোমাদের এই ফ্র্যাকশন ভ্যালুগুলো, মানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজে কনভার্সনটা, এটা তোমাদের খুব স্মুথলি হয়, খুব সহজে হয়। ওকে, তাহলে 37 1/2 এর ফ্র্যাকশন ভ্যালু অলরেডি পেয়ে গেছে আমি, আর 20%টা তো আমি জানি 1/5। দেখো এখন তোমাদের চ্যালেঞ্জিং ব্যাপার হবে, এখানে কি বলেছে? ইনক্রিজ করেছে। ওকে, এবার লিখে নিই আমি আমাদের ফর্মুলা ফরম্যাট, লেন্থ ইন্টু ব্রেথ, এল ইন্টু বি। তাহলে লেন্থ কত ছিল? আগে ছিল 8, আগে ছিল কত? 8, কিন্তু এখন বেড়ে কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। কেন 11 হয়েছে? কারণ বেড়েছে। আগে ছিল 8, এটা যোগ হয়ে যাবে, 8 3 হয়ে যাবে 11, এখন হয়ে যাবে 11। বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। সিমিলারলি ব্রেথ মানে হচ্ছে প্রস্থক্ষেত্র 20% কি হয়েছে? কি হয়েছে এখানে? ব্রেথ ইজ ডিক্রিজ করেছে, 20% ডিক্রিজ করেছে। 20% মানে কত? 1/5। আগে ছিল 5, যেহেতু ডিক্রিজ করে তাহলে মাইনাস হবে, 5-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাবে? 4। তাহলে আগে ছিল 5, এখন হয়ে যাবে 4। কারো কোনো সমস্যা? এত দূর অবধি কারো কোনো সমস্যা? আই থিঙ্ক সমস্যা নেই। আগে ছিল 8, লেন্থ হয়ে গেছে 11, কারণ বেড়েছে। আগে ব্রেথ মানে প্রস্থ ছিল আগে 5, এখন 4 হয়ে গেছে। কেন? কমে গেছে। তাহলে এবার আমি যদি এখানে আমি করি, দেখি এখানে অঙ্কটা করতে যাই, তাহলে দেখো আগে ছিল 5 আর কত? 40, এখন হয়ে গেছে 4 11 44। কত বেড়েছে? কত বেড়েছে? দেখো ডিফারেন্স কত? এটার ডিফারেন্স কত? যোগ 4 বেড়ে গেছে। কতর ওপরে? 4-এর ওপরে। তাহলে নিচে আমি লিখবো কত? 40 উপরে 4, তাই না? তাহলে 1/10, আর 1/10 মানে কত? 10%। সঠিক আনসার এটা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক। আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমি তোমাদের বলি, তোমরা এই ভিডিওটার পিডিএফ বা পিডিএফ ফাইলগুলো কী করে পাবে? দেখো পিডিএফ ফাইলগুলো পাওয়ার দুটো অপশন আছে, একটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, আর একটা হচ্ছে আমাদের অ্যাপে। দুটোরই লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারো, অথবা অ্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারো। যদি তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করো, এখানে তোমার বেনিফিট কী পাবে? অ্যাপের বেনিফিট হচ্ছে যে এই ভিডিওটা দেখছো, এই ভিডিওটা যে কোশ্চেনগুলো আছে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা মক ফরম্যাটে পেয়ে যাবে ফ্রি অফ কস্ট অ্যাপের ভেতরেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমরা ভিডিও দেখবে, সঙ্গে সঙ্গে নিচে তোমাদের কোশ্চেনগুলো শো করবে, প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সঙ্গে কোশ্চেন শো করবে। ওখানে তোমরা কোশ্চেন দেখে দেখে একবার ভিডিও দেখতে পারবে। এতে তোমাদের টাইম অনেক কম লাগবে ভিডিও দেখতে, ঠিক আছে? আলাদা করে নোট বানাতে হবে না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি হিসেবে তুমি ক্লাসগুলো করতে পারবে। দেখো ইউটিউবে যখন তোমরা এই ভিডিওগুলো দেখবে না, বিভিন্ন রকম ডিস্ট্রাকশন তোমাদের চলে আসবে। দেখো ইউটিউবে অ্যালগরিদম এমন হয়, তোমরা যখন একটা ভিডিও দেখবে, ও সাজেশনে তোমাদের আলাদা অনেক ধরনের ভিডিও দেখাবে, যেগুলোতে তোমাদের ডিমোটিভেট করবে বা ডিস্ট্র্যাক্ট করে দেবে, করে দিয়ে ওই ভিডিওটা তোমরা স্ক্রোল করা শুরু করবে। একবার শর্টে ঢুকে গেলে 2 ঘন্টা কোন দিকে চলে যায় বোঝাই যায় না। তাই আমি তোমাদের বলবো, তোমরা অ্যাপে গিয়ে দেখো, যে তোমাদের ডিস্ট্রাকশন ফ্রি হিসেবে কাজ পড়াশোনা করতে পারবে, প্লাস মক ফ্রিতে পেয়ে যাচ্ছ, এবং নোটসও ওখানে সব কিছু পেয়ে যাচ্ছ। চলো নেক্সট ভিডিওতে যাই। ওকে, নেক্সট কোশ্চেন। ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার, দেখো এর আগে আমরা করছিলাম রেক্টেঙ্গেল, এবার করবো আমরা স্কোয়ার। দেখো রেক্টেঙ্গেলে এই যে কটা টাইপ করালাম তোমাদের আমি, এই টাইপ কটাই হয়, এর বাইরে সেরকম হয় না স্টেট গভর্নমেন্টের জন্য, ঠিক আছে? নর্মালি এখানে তোমাদের ডেটা চেঞ্জ হবে। ওকে, যখন তোমাদের রেক্টেঙ্গেল করবে, হয়তো ডেটা আরও টাফ দিয়ে দিলে, পরে দেখলে তোমরা 37 1/2% ছিল, এরকম তোমাদের 57 1/2% করে দিতে পারে, ঠিক আছে? বা 62 1/2% করে দিতে পারে। তোমাদের একটু ডেটা চেঞ্জ করবে তোমাদের পাজল করার জন্য, আর সেরকম এর থেকে টাফ কিছু হয় না। ওকে, দেখো এখানে স্কোয়ার বললো। এবার ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ডিক্রিজ বাই 20%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য এরিয়া। এবার স্কোয়ারের যে সাইড, সেটা হচ্ছে ডিক্রিজ করেছে 20%। আচ্ছা, ডিক্রিজ করার আগে ইনক্রিজটা করি, দেখি ইনক্রিজের কোনো অঙ্ক আছে কিনা। আচ্ছা সরি, হ্যাঁ এটা ইনক্রিজের আছে। ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 20%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য এরিয়া। দেখো স্কোয়ার মানে কি? যেটা কোনো একটা চতুর্ভুজ যার 4টা বাহুই সমান, ঠিক আছে? স্কোয়ার মানে তোমার আগে বুঝতে হবে, চতুর্ভুজ আছে এরকম একটা, যার 4টা বাহুই, এটাও সমান, এটা এটা
এটা এটা সবগুলো বাহুই সমান। এটার যদি লেন্থ 2 সেন্টিমিটার হয় তাহলে এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার। এটা হচ্ছে কি স্কোয়ারের বৈশিষ্ট্য। সরি, কোথায় চলে গেল? এটা হচ্ছে স্কোয়ারের বৈশিষ্ট্য। আর স্কোয়ারের আমরা ক্ষেত্রফল বা এরিয়া কী করে বের করব? স্কোয়ারের ক্ষেত্রফল বের করার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এরিয়া ইকুয়াল টু বা ক্ষেত্রফল ইকুয়াল টু এ স্কোয়ার। এখানে এ বলতে বাহুর দৈর্ঘ্যকে বুঝিয়েছে। যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে এখানে যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য 2 ধরেছি, তাহলে এটা ক্ষেত্রফল হয়ে যাবে 2 এর স্কোয়ার ইকুয়াল টু 4। এক্সাম্পল, তাহলে তোমার মাথায় রাখবে রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এল ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এবং স্কোয়ারের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার বা এল স্কোয়ার বা লেন্থের স্কোয়ার। ঠিক আছে, দৈর্ঘ্যের স্কোয়ার। চলো মাথায় রাখবে। এবার বলেছে স্কোয়ার ইনক্রিজ করেছে 20%, ইনক্রিজ করেছে। তাহলে 20% মানে কি? 20% ইকুয়াল টু 1/5। যেহেতু ইনক্রিজ করেছে 5 থেকে যোগ 1 হয়ে যাবে। যদি আগে ছিল 5, এখন হয়ে যাবে 6। ঠিক আছে, এটা এল ধরে নিলাম আমি, লেন্থ। স্কোয়ারের লেন্থ সবগুলো একই হয়। তাহলে আগে ছিল 5, এখন হয়ে যাবে কত? 6। ওকে, বোঝা গেল। এবার ফর্মুলা হচ্ছে কি, এল স্কোয়ার হয় বা এ স্কোয়ার হয়, তাহলে আমি এটাকেও স্কোয়ার করবো, তাহলে আমি এটা ক্ষেত্রফল পেয়ে যাব। এটাকেও স্কোয়ার করবো, তাহলে আমি এটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 5 5 হয়ে যাবে কত? 25। আগে ছিল 25, এখন হয়ে গেছে 6 6 36, এখন হয়ে গেছে 36। তাহলে এই স্কোয়ারটার আগের ভ্যালু ছিল 25, আর এখন তার ভ্যালু হয়ে গেছে 36। কত বেড়েছে? এটা কত বেড়ে? 25 থেকে 36 তোমরা যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত হবে? 11 হয়ে যাবে। তাহলে 11 বেড়ে গেছে, তাই না? তাহলে 11 বেড়ে গেছে। আগে ছিল 25, এখন হয়ে গেছে 36। তাহলে কতর উপর 11 বেড়েছে? নিচে হয়ে যাবে 25 আর উপরে হয়ে যাবে 11। এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু বললাম। এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। আমাকে কী করে করবো? তোমরা চাইলে ইন্টু 100 করে করতে পারো, ঠিক আছে? বাট আমি তোমাদের এটা রেকমেন্ড করবো না। আমি তোমাদের অলরেডি পড়িয়েছি যে তোমরা এমন করে কী করে তোমরা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্ট করবে। তাহলে ফ্র্যাকশন আমরা কি জানি? 1/25 মানে কত? 4%। 1/25 মানে 4%। যদি 1/25 মানে 4% হয়, তাহলে 11/25 সমান কত হবে? তাহলে 11-র সঙ্গে আমি কত গুণ করবো? 4 গুণ করবো। তাহলে 4 11 44%। 44% এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। এটা তো গেল বেসিক মেথড। আর একটা যেটা আমাদের ফর্মুলা আছে, ফর্মুলা মেথডে যাই আমরা যদি, তাহলে ফর্মুলা মেথড কী করে পাবো? দেখো ওটা কী করে করবো। ফর্মুলা আমরা কি জানি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই এটা হচ্ছে 100। এটা আমাদের ফর্মুলা ছিল, তাই না? তাহলে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু যেহেতু নাই, তাহলে আমি এক্স এর ভ্যালু 20 ধরে নেবো, ওয়াই এর ভ্যালু 20 ধরে নেবো। তাহলে এক্স এর ভ্যালু আমি লিখলাম 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100। এগুলো তোমাদের মেন্টালি হবে, হ্যাঁ? তাহলে 20 20 এখানে 40 পেয়ে গেলাম, তাই না? আর এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবো, তাহলে প্লাস 4 পেয়ে যাবো নিচে। 44% হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এগুলো তোমাদের করার জন্য আই থিঙ্ক পেন পেপারের দরকার পড়া উচিত নয়। তোমরা এগুলো মেন্টালি করবে। দেখো এবার আমরা আগের অঙ্কটা আসি, ডিক্রিজটায়। এবার ডিক্রিজ অঙ্কটা কী বলেছে দেখো। এবার সাইড কী করেছে? ডিক্রিজ করেছে 20%। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। 1/5 যেহেতু ডিক্রিজ করেছে, তাহলে কী হবে এটা? তাহলে কী হবে? এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা মাইনাস হবে। আগে ছিল 5, এখন হয়ে যাবে 4। তাহলে এল যদি আগে ছিল 5, এখন হয়ে যাবে 4। তাহলে এখানে 5 5 ছিল 25, 25 থেকে কত হয়ে যাবে? 4 4 16। আগে ছিল 25, এখন হয়ে যাবে 16। কেন? এটাকে স্কোয়ার করলে আমি তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 25 থেকে 16 হয়েছে মানে কমে গেছে। 25 থেকে 16 হয়েছে মানে কমে গেছে। এখানে তোমাদের একটা চোখখান খোলা রেখে অঙ্কগুলো করতে হবে। যখনই দেখবো কমে গেছে, তার মানে অ্যান্সারটা অবশ্যই নেগেটিভ হবে, মাইনাস হবে। তাহলে পজিটিভ অ্যান্সারগুলো কেটেই দেবো আমি। এটাও আনসার হতে পারে না, এটাও আনসার হতে পারে না। তাহলে এই দুটোর মধ্যে একটা যে কোনো একটা অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে 25 থেকে 16 হয়ে গেছে। কত কমেছে? কত কমেছে দেখো না, কত কমেছে? 9 কমে গেছে। 9 কমে গেছে, তাই না? তাহলে লিখো এখানে 25 উপরে হচ্ছে 9। তাহলে 1/25 মানে কত? 1/25 মানে 4%।
4 9 কত হবে তাহলে 4 9 36% হবে অ্যান্সার। বোঝা গেল কি গেল না অঙ্কটা, নাকি যায়নি? যদি বোঝা না যায় আরেকবার করাচ্ছি। দেখো দেখো ভালো করে বোঝাচ্ছি। দেখো নেগেটিভটা যখন তোমরা করবে না, তখন তোমাদের একটু চোখ কান খোলা রেখে অঙ্কগুলো করতে হবে। আমি একবার জায়গা তোমাদের 10 বার বোঝাবো, বাট তোমরা বোঝো ভালো করে। আমরা কি জানি, স্কোয়ারের ফর্মুলা, আমরা ক্ষেত্রফল বের করার ফর্মুলা এল স্কোয়ার হয়। তাহলে এল 20% কী হয়েছে, ডিক্রিজ করেছে, আগে ছিল 5 এখন হয়ে গেছে 4। তাহলে এটাকেও স্কোয়ার করবো, এটাকেও স্কোয়ার করবো। আগে ছিল 25 এখন হয়ে গেল 16, তাই না? কত কমেছে, কত কমলো দুটোর মধ্যে, কত কমলো, -9 কমে গেছে। তাহলে 9 ছিল কমে গেছে, নিচে হবে 25, তাই না? তাহলে 1/25 ইকুয়াল টু 4%, 1/25 ইকুয়াল টু 4%। তাহলে 9/25, এগুলো 9-এর সঙ্গে আমি কী করবো, 4 গুণ করে দেবো। তাহলে 4 9 36%, এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, এখানে প্লাস না মাইনাস হবে। দেখো এখানে তোমাদের মাইনাসও ভ্যালু আছে, প্লাসও ভ্যালু আছে। তো তোমাদের এখানে দেখতে হবে 25 থেকে 16 হয়ে গেছে, মানে মাইনাস হয়েছে। যখনই মাইনাস হবে তাহলে অ্যান্সারটাও মাইনাসই হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, এটা দেখলে বেসিক নিয়ম। তোমরা যদি ফর্মুলাতে যাও, ফর্মুলা দিলে তোমরা কী করে করবে দেখো, ওটাও সোজা, জাস্ট তোমাদের প্লাস মাইনাসের খেলাগুলো একটু ভালো করে বুঝে নিতে হবে। ফর্মুলা আমাদের কী ছিল, x প্লাস ওয়াই প্লাস xy/100। ঠিক আছে, x 20% ছিল, এক্সের ভ্যালু কত ছিল, 20%, এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু কত ধরবো আমি, -20%। কেন, কারণটা হচ্ছে দেখো একবার বেড়েছে আর একবার কমে গেছে, আচ্ছা এটা একটু কি এটা কমে গেছে, তাহলে -20% আর প্লাস -20%, ওকে, ইন্টু, আচ্ছা এটা লাগবে না তোমাদের, তোমরা ওই মেথডটাই করো, ওটাতে বেস্ট মেথড তোমাদের। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আচ্ছা এটা তোমাদের করালাম আমি অলরেডি, তো এটা তোমরা দেখে নেবে। নেক্সট অঙ্ক দেখি, বলেছে ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইনক্রিজ বাই 40%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য এরিয়া। এরিয়ার মধ্যে কি পার্সেন্টেজ চেঞ্জটা হচ্ছে সেটা তোমাদের বের করতে হবে। কি হয়েছে এবার দেখো, 40% কি হয়েছে, ইনক্রিজ করে গেছে। ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইনক্রিজ বাই 40%, তাহলে স্কোয়ার আমরা কি জানি, এল স্কোয়ার হচ্ছে এল স্কোয়ার। 40% মানে কত, 40% মানে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 2/5। তাহলে আগে যদি 5 ছিল, এখন 2 যোগ হয়ে যাবে, তাহলে 7 হবে। তাহলে আগে 5 ছিল, এখন 7 হয়ে গেছে। তাহলে এখন এটারও স্কোয়ার করবো, এটারও স্কোয়ার করবো। তাহলে 5 5 25 ছিল, এখন হয়ে গেছে কত, 27, 49, 49 হয়ে গেছে। কত বেড়েছে, 30, 19 আর 5 21, 19 আর 5 24, তাহলে বেড়ে গেছে কত, 24 বেড়ে গেছে, 24 বেড়ে গেছে। তাহলে নিচে হয়ে যাবে 25 আর উপর হয়ে যাবে 24। এটার ফ্র্যাকশন ভ্যালু কত হবে, 1/25 মানে 4%, মানে 24/25 মানে 100 থেকে 4% বিয়োগ করো, 96% আনসার হয়ে যাবে। কোথায় 96%, এটা বোঝা হলো। কী করে ক্যালকুলেশন করলাম, তোমাদের দেখো ক্যালকুলেশনটাকে স্ট্রং করতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো করাটা খুব চাপ। দেখো এবার চলে আসবো আমরা টাইপ 8। দেখো ওই পার্সেন্টেজ চেঞ্জ, প্লাস মাইনাস, স্কোয়ার আর রেক্টেঙ্গেল, এই কয়েকটা টাইপে তোমাদের পরীক্ষা আসে। এবার এখান থেকে তোমাদের কেউ ডেটা চেঞ্জ করবে, ডেটা চেঞ্জ করে তোমাদের একটু পাজেল করবে, আর এর বাইরে তোমাদের নর্মালি প্রশ্ন আসে না পরীক্ষায়। এবার আমরা চলে যাবো নেক্সট টাইপ। এই টাইপেরও আমরা 5-6টা অঙ্ক নিয়েছি তোমাদের জন্য, এগুলো তোমাদের পরীক্ষা খুব আসে, বারবার করে আসে। ঠিক আছে, দেখো a man spends 60% of his income if his income is increased by 15% and his expenditure is increased by 15%. Find the percentage change in his savings. দেখো তোমরা যারা যারা ক্লাসে পরীক্ষা দিয়েছো, এবার তোমরা দেখবে এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় এসছে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা কিন্তু খুব আসে। এখন পরীক্ষার স্ট্যান্ডার্ড যেরকম হচ্ছে, তোমাদের WBP-তেও এক্সপেক্ট করতে পারো এগুলো প্রশ্ন। ঠিক আছে,
তো দেখো এই কোশ্চেনটা করার আগে খুব ভালো করে বুঝতে হবে কি বলেছে, এ ম্যান স্পেন্ডস 60% অফ হিজ ইনকাম। কোনো একটা মানুষ আছে তার যত টাকা ইনকাম করে তার মধ্যে 60% কি হয়, সে খরচা করে ফেলে এবং তার 40% টাকা সেভ করে। ইফ হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 15-15%, যদি তার ইনকাম যত ছিল আগে এখন তার ইনকামটা কি হয়েছে 15% বেড়ে যায়, অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজ বাই 15%, এবং তার খরচাও 15% বেড়ে যায়, যদি তার ইনকামও 15% বাড়ে এবং খরচাও 15% বাড়ে আগে যা ছিল, তাহলে এখানে বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিংস, তাহলে তার সেভিংসে কি পরিবর্তনটা আসবে, কত পার্সেন্ট পরিবর্তন আসবে সেটা জানতে চেয়েছে। দেখো এই অঙ্কটা করার আগে তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখো সবার ফার্স্ট আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে নেবো, আমি কি লিখে নেব, ইনকামকে আমি আই দিয়ে ডিনোট করছি, এক্সপেন্ডিচার আমার খরচাকে আমি ই দিয়ে ডিনোট করছি, আর সেভিংসকে আমি এস দিয়ে ডিনোট করছি। তা যত টাকা ইনকাম করে এক্সপেন্ডিচার আমার খরচা করে, সেভিংস করে, ঠিক আছে। ধরে নাও লোকটা 100 টাকা ইনকাম করে, কত টাকা ইনকাম করে, লোকটা ধরে নাও 100 টাকা ইনকাম করে, তার মধ্যে কি বলেছে অঙ্কে 60% সে খরচা করে ফেলে, তাহলে 100 টাকার মধ্যে সে 60 টাকা খরচা করে ফেলে, এক্সপেন্ডিচার মানে খরচা করে ফেলে 60 টাকা, তাহলে 100 টাকা যদি 60 টাকা খরচা করে তার বাকি থাকলো কত, 40 টাকা, তাহলে 40 টাকা আগে কি করতো, সেভ করতো বা সঞ্চয় করতো। এবার কি বলেছে অঙ্কে, বলেছে হিজ ইনকাম ইনক্রিজ বাই 15%, ইনকাম যা ছিল তার 15% ইনক্রিজ করে গেছে, তাহলে ইনকাম ছিল আগে 100, যদি 100-র 15% বের করে তাহলে হয়ে যাবে কত, ইনকাম তার হয়ে যাবে, নতুন ইনকাম তার হয়ে যাবে কত, একটা আলাদা কালার ইউজ করি, 115 টাকা হয়ে যাবে তার ইনকাম। কি বলেছে, 15% তার ইনকাম ইনক্রিজ করলো, এবং এক্সপেন্ডিচার মানে খরচাও তার কি হয়েছে 15% বেড়ে গেছে। তাহলে খরচা আগে ছিল 60, 60-এর 15% কত, 60-এর 15% 9, তাই না, তাহলে হয়ে যাবে কত, এখন খরচা হয়ে গেল তার 69 টাকা। তাহলে সেভিংসে তার কি চেঞ্জেস আসবে, এখানে এটা করা, বাকিটা করার আগে তোমাদের একটা কথা বলি আমি। দেখো 100 থেকে 115 হয়েছে, কত বেড়েছে, যোগ 15 টাকা বেড়েছে, এখানে বেড়েছে কত টাকা, 15 টাকা, কিন্তু 60 থেকে কত হয়েছে 69 হয়েছে, এখানে বেড়েছে কত টাকা, 9 টাকা, এখানে বেড়েছে 15 টাকা, অ্যাকচুয়ালি ইনকাম বেড়েছে ওর 15 টাকা, কিন্তু খরচা বেড়েছে 9 টাকা, তাহলে আরও যে এক্সট্রা 6 টাকাটা থাকলো সেটা তো সেভিংসে চলে যাবে, তাহলে বাকি টাকাটা সেভিংসে যাবে, তাহলে সেভিংসে গেলে কত হবে, তাহলে সে সেভিংস করছে কত টাকা, তাহলে এখন, তাহলে ও এখন সেভিংস করছে 49 টাকা। বোঝা গেল কি গেল না, তোমরা এমনভাবেও ভাবতে পারো যে 115 টাকা তার ইনকাম, 69 টাকা, সরি এটা 49টা না, হুম 46 টাকা, ঠিক আছে। আগে ইনকাম করতে 115 টাকা, খরচা করছে 69 টাকা, তাহলে 115 থেকে 69 বিয়োগ করলে 46 পাবে, তোমরা 46 পাবে, তাহলে তার সেভিংস বাড়লো কত টাকা, তার সেভিংস বাড়লো 40 থেকে যোগ 6 হয়ে গেল, এখানে কি চেয়েছে, সেভিংসটাই চেয়েছে, তাহলে সেভিংস ছিল আগে 40, এখন হয়ে গেল 46, বেড়েছে কত 6, তাহলে আমি লিখবো নিচে 40 উপরে 6, বোঝা গেল। তাহলে 3 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6 আর 20 দুগুণে 40, 3/20। এবার তোমরা চাইলে এখানে ইন্টু 100 করে করতে পারো, বা আমি তোমাদের ফ্র্যাকশন ভ্যালু থেকে বের করবো, তাহলে 1/20 মানে 5%, 3/20 মানে 15%, সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। তোমরা যারা যারা বুঝতে পারলে না ইন্টু 100 করো, তাও তোমরা করতে পারবে, ঠিক আছে। বোঝা গেল কি গেল না, আই থিঙ্ক বোঝা গেছে, যদি বোঝা না যায় নেক্সট অঙ্কটা দেখো, এটাতে আরো ভালো করে বুঝতে পারবে। A man spends 75% of his income if his income is increased by 20% and expenditure is increased by 10%. Find the percentage change in his savings. দেখো এই অঙ্কটা তোমরা সবার ফার্স্ট পজ করো ভিডিওটা, এখানেই নিজে করার চেষ্টা করো, করতে না পারলে তারপর সলিউশন দেখো। দেখো এখানে বলেছে কোনো একটা মানুষ তার ইনকামের 75% মানে 75% কী হয়, সে 75% সে খরচা করে দেয়। তাহলে সবার আমরা লিখে নিই, ইনকামকে আই দিয়ে ডিনোট করবো, এক্সপেন্ডিচারকে ই দিয়ে ডিনোট করবো, আর সেভিংসকে এস দিয়ে ডিনোট করবো, করলাম। সে ইনকাম করতে কত টাকা ধরে নেবো, ইনকাম করতে 100 টাকা, ঠিক আছে, খরচা করছে কত টাকা, 75 টাকা, 75 টাকা খরচা করে দিচ্ছে, তাহলে বাকি থাকলো কত টাকা,
75 আর 100 যদি ডিফারেন্স করি আমি, তার বিয়োগ করি, তাহলে কত? 25 টাকা সে সেভিংস করছে। ওকে, এবার কি বলেছে? ইজ হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 20%। ইনকাম 100 টাকা ছিল, 20% বেড়ে গেলে কত হবে গো? 120 টাকা হয়ে যাবে তার ইনকাম। বাড়লো কত টাকা? এখানে বাড়লো 20 টাকা। ওকে, অ্যান্ড এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজ বাই 10%। এক্সপেন্ডিচার মানে খরচা, এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজ বাই 10%, মানে 10%, 75 আর 10% কত? 7.5। তাহলে 75 থেকে 7.5 কত হবে? 82.5 হয়ে যাবে। এখানে 82.5 হয়ে যাবে। তাহলে এখানে বাড়লো কত টাকা? এখানে বাড়লো কত টাকা? 7.5। তাহলে 82.5 হয়ে গেল তার খরচা। আগে খরচা ছিল 75 টাকা, এখন হয়ে গেল 82.5। ঠিক আছে, এখন খরচা হয়ে গেল কত? 82.5। তাহলে তার সেভিংসে কি পরিবর্তন আসবে? দেখো, অ্যাকচুয়ালি বেড়েছে তার ইনকাম 20 টাকা, 7.5 টাকা কি করেছে? সে খরচা করেছে। তাহলে বাকি যে টাকাটা থাকলো এই 120 টাকার মধ্যে, সেটাই তো সেভিংস করছে। বা তোমরা একটা এমন করে ভাবতে পারো, এই 120 থেকে 82.5 বিয়োগ করলে তোমরা কত পাবে? 25 থেকে, তাহলে এখানে 12.5 যোগ হয়ে যাবে, তাহলে 37.5 পেয়ে যাবো আমরা নিচে। 37.5 তোমরা যোগ করে দেখে নেবে। ঠিক আছে, তোমরা যোগ করে দেখে নেবে। তাহলে এখানে বাড়লো কত টাকা? এখানে বাড়লো 12.5। বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। যদি না যায় আরেকবার বোঝাই। দেখো, লোকটা 100 টাকা ইনকাম করতো, তার মধ্যে 75 টাকা সে খরচা করে দিত এবং 25 টাকা সেভিংস করতো। এবার অঙ্কে বলেছে তার ইনকাম 20% বেড়ে গেছে। তাহলে 100 টাকা ইনকাম করতো, 20% বাড়লে 120 টাকা হয়ে গেল, মানে 20 টাকা বেড়েছে। এবার এক্সপেন্ডিচার কি হয়েছে? 10% বেড়েছে। 75 10% 7.5। আমি তোমাদের বলেছিলাম যে কোনো সংখ্যা 10% মানে কি 1 ঘর আগে দশমিক বসাতে হবে। এখানে দশমিক বসালে আমি 10% পেয়ে যাব। তাহলে 7.5 বেড়েছে। 75 থেকে 7.5 যোগ করলে 82.5 আমি পেয়ে গেলাম। তাহলে এখানে বেড়েছে কত? 82.5 হয়ে গেল। তাহলে সেভিংসে কি চেঞ্জেস আসবে? সেভিংসে চেঞ্জ করতে হলে তোমাদের দুটো অপশন আছে। এক নম্বর হচ্ছে 120 থেকে এটা বিয়োগ করলে তোমরা 37.5 পেয়ে যাবে। অথবা এখানে দেখো 20 টাকা বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি খরচা বেড়ে 7.5, তাহলে আরও 12.5, মানে 12.5 টাকা বাকি থাকলো। 12.5 টাকা যদি 25 থেকে যোগ করি, তাহলে আমি এটা ভ্যালু পেয়ে যাবো। একই ব্যাপার। ঠিক আছে, এবার তোমাদের অঙ্ক করতে হবে। এবার কি চেয়েছে অঙ্ক? দেখো, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ ইনকাম। তাহলে আগে ওর ইনকাম ছিল কত টাকা? আগে ওর ইনকাম ছিল 25 টাকা, সরি সেভিংস। আগে ওর সেভিংস ছিল 25 টাকা। এখন বেড়েছে কত? হয়েছে কত? বেড়েছে 12.5 টাকা বেড়ে গেছে। 12.5 বেড়ে গেছে। তাহলে চেঞ্জেস কি আসবে? দেখো, 12.5 ইন্টু 12.5 করলে এখানে 1/2 পেয়ে যাবো আমি, কেটে যাবে এটা। ঠিক আছে, যদি 1/2 পাই, 1/2 মানে কত? 50%। সি। ঠিক আছে, 12.5কে আমি 2 দিয়ে গুণ করো না, 25 তো পাবে তোমরা। 12 2 24, 5 5 10, মানে 1 25। তাহলে 1/2 মানে 50%। বোঝা গেল কি গেল না? আই থিঙ্ক বোঝা গেছে। এরপরে বোঝা না গেলে আমাকে জানাবে। দেখো, এবার কি বলেছে? এ ম্যান স্পেন্ডস 5700 আউট অফ হিজ ইনকাম 8500। কোনো একটা মানুষ 5700 টাকা খরচা করে ফেলে তার টোটাল ইনকামের 8500 টাকার মধ্যে। ইফ হিজ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজ বাই 19% অ্যান্ড 13%। তার ইনকাম 19% বাড়ে এবং খরচা 13% বেড়ে যায়। ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ সেভিং। দেখো, এই অঙ্কটা তোমরা সবার ফার্স্ট এই পার্সেন্টেজ 19% আর 13% থেকে ঘাবড়ে যাবে। 1 নম্বর। 2 নম্বর দেখবে এখানে অনেক বড় বড় 5700 আর 8500 তোমরা কি বের করতে পারবে না? কি এটাকে যখন তোমরা 19% 4% করবে, অনেক বড় ক্যালকুলেটিভ হয়ে যাবে। তাহলে সবার ফার্স্ট আমাদের এখানে কি করতে হবে? একটু স্মার্টলি অঙ্কটাকে ভাবতে হবে যে আমি এই ক্যালকুলেশনটাকে কী করে অ্যাভয়েড করতে পারবো। দেখো, অঙ্ক করলে তো অনেকেই করতেই পারে, ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করা যায়। এটাকে চাইলে আমি 1 পাতা ধরে করাতে পারি তোমাদের, কিন্তু আমি তোমাদের এখানে অঙ্কতে পিএইচডি করাতে আসিনি, তোমাদের আমি সিলেকশন পাওয়াতে এসেছি। তো আমি চেষ্টা করব তোমরা যেন ক্যালকুলেশন থেকে নিবৃত্তি পাও বা ক্যালকুলেশন যতটা অ্যাভয়েড করা যায়। এখানে আমরা ক্যালকুলেশনটা অ্যাভয়েড করার জন্য কী করবো? রেশিও ভ্যালু নিয়ে নেবো। সবার ফার্স্ট কী করে দেখো তোমরা, 5700 আর 8500-র মধ্যে আমি রেশিও ভ্যালু নিয়ে নেবো। তাহলে এখানে 5700 ইস টু লিখে দিই, আর 8000 কত আছে?
500, এটা আমি রেশিও ভ্যালু নিয়ে নেব। তাহলে এই 200 না তো কাটতেই পারি, আমি কাটতে পারি। দেখো এখানে 57 আর 85 কি দিয়ে কাটে, দেখো 19 দিয়ে কাটবে। তাহলে 5 19 85, 3 19 57, 3 19 57, 5 19 85, 3:5 পেলাম। তাহলে এটা কি ভ্যালু পেলাম? এটা পেলাম আমি এক্সপেন্ডিচার, এটা হচ্ছে ইনকাম। কেন? কারণ দেখো 8500 ইনকাম আছে আর খরচা আছে 5700। মাথায় রাখবে এই 5 অনুপাত সমান সমান ইনকাম আর 3 অনুপাত সমান সমান এক্সপেন্ডিচার, খরচা, মাথায় রাখবে। তাহলে লিখেই রাখি তোমাদের জন্য, আমি ইনকাম পেয়েছি আমি কত 5 অনুপাত, আর এক্সপেন্ডিচার কত পেয়েছি আমি 3 অনুপাত। তাহলে সেভিংস কত পাবে আমি 2 অনুপাত। এবার লিখে লিখে করাচ্ছি এবার তোমাদের আমি। দেখো এবার আমরা লিখি ইনকাম মানে আয়, এক্সপেন্ডিচার মানে হচ্ছে ব্যয়, আর সেভিংস, এস মানে সেভিংস মানে হচ্ছে সঞ্চয়, তাই তো? সঞ্চয় চলে আসলো। তাহলে ইনকাম হচ্ছে কত? ইনকাম হচ্ছে 5 অনুপাত হচ্ছে ইনকাম, লিখলাম 5 অনুপাত ইনকাম। এক্সপেন্ডিচার কত ছিল? আমি পেয়েছি 3, এখানে পেয়েছি আমি 3। ইনকাম পেয়েছি 5, এক্সপেন্ডিচার পেয়েছি 3। তাহলে 5 টাকা যদি তুমি ইনকাম করো, তার মধ্যে 3 টাকা খরচা করে ফেলো, তাহলে থাকলো কত টাকা? 2 টাকা। 2 টাকা তোমার সঞ্চয়, তাহলে সেভিংস পেলাম কত আমি? 2 টাকা। এবার তোমরা বলবে এটার আমি 19% 13% বের করতে গেলে তো আমার থেকে অনেক সময় লেগে যাবে। দেখো এখানেতে খেলাটা তোমাদের, এখানে 19% 13% বের করার জন্য দেখো এখানেও আমি একটা শূন্য আর একটা শূন্য নিয়ে আসবো, এখানেও একটা শূন্য আর একটা শূন্য নিয়ে আসবো, আর এখানেও একটা শূন্য আর একটা শূন্য নিয়ে আসবো। আনতে পারি? হ্যাঁ, আমি তিনটাতে সমান সমান যোগ করেছি। আমরা কি জানি, যে কোনো রেশিওতে আমরা যদি কোনো চেঞ্জ করি তাহলে প্রত্যেকটাতে সেম জিনিস চেঞ্জ করতে হবে, তাহলে সেই রেশিওর মধ্যে কোনো রকম চেঞ্জেস আসে না। ক্লিয়ার? তাই এই রেশিওতে মেনটেন করে থাকলো, আমাকে এই রেশিওটাই লাগবে। এবার আমি এখান থেকে 19% আর 13% যোগ বা বিয়োগ করতে পারবো। দেখো এবার কি বলেছে, ইনকাম 19% বেড়ে গেছে। তাহলে ইনকাম ছিল আগে 500, এখন 19% বেড়ে গেলে কত হবে? 5 19 95, তাহলে 595 হয়ে যাবে তার ইনকাম। পাঁচ 19 95। ক্লিয়ার? এটা কি বেড়েছে? 19% বেড়েছে। এবার 13% কি বেড়েছে? 13% এক্সপেন্ডিচার বেড়েছে। 13 3 13 39, তাহলে 339 হয়ে যাবে এক্সপেন্ডিচার, খরচা। এক্সপেন্ডিচার হয়ে যাবে 339। দেখো ইনকাম ছিল 500, এখন হয়ে গেল 595, মানে 95 টাকা বেড়ে গেছে, মানে 95 রুপিস বেড়ে গেছে। এখানে যোগ 39 টাকা বেড়েছে, তাই না? এখানে 95 থেকে 39 টাকা বেড়েছে। তাহলে এবার 200 থেকে আগে ছিল সেভিংস 200, তাহলে সেভিংসটা এখন কত হয়ে যাবে? টোটাল 595 থেকে 339 বিয়োগ করো, তাও হবে। অথবা তুমি 95 আর 39 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 50 55 56, তাহলে 256 হয়ে যাবে সেভিংস, এখনকার সেভিংস। তোমরা এখানে যোগ বিয়োগ করে নেবে, ঠিক আছে? 256 হয়ে যাবে সেভিংস। তাহলে কত টাকা বাড়লো? এখানে 56 টাকা বাড়লো। আগে 200 টাকা ছিল, এখন 256 টাকা হয়ে গেল। কোনো সমস্যা নেই? কোনো সমস্যা। তাহলে নিচে লিখো 200 আর উপরে হয়ে যাবে 56, তাই না? ওকে, তাহলে কাটাকাটি করো। এটাকে আমি 2 দিয়ে যদি কাটি, আমি 3 দুগুণে 3 আর 2 দিয়ে আসবে 27 দুগুণে কত? 28 দুগুণে কত? 56। এখানে 28 চলে আসবে, এখানে চলে আসবে 100, ঠিক আছে? এখানে চলে আসবে, উপরে চলে আসবে 28, 28 দুগুণে 56, নিচে হবে 100। যেহেতু নিচে 100 আছে, তার মানে এটা 100ই থেকে যাবে। পার্সেন্টেজ কত হবে? 28। সঠিক আনসার হবে 28। এটা 27 হবে না, এটা 28 হবে, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। বোঝা গেল? কি বললাম? আই থিঙ্ক বোঝা গেছে। নেক্সট অঙ্ক দেখো, এটা বুঝতে না পারলে পরেরটা ভালো করে বুঝতে পারবে। দেখো, এ ম্যান স্পেন্ডস 9,000 আউট অফ হিস ইনকাম 13,500. Is his income and expenditure are increased by 13%, 9%? Find the percentage change in saving. তাহলে সেভিংসে তার কি পার্সেন্টেজ চেঞ্জটা হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এটা তো আমরা রেশিও নিয়ে নেবো। সবার আবার এত কিছু করবো না, আমরা উপরে কেটে নেবো। দেখি উপরে কাটতে পারি কিনা।
ওকে, তাহলে আমি সবার ফার্স্ট এই 2 শূন্য উড়িয়ে দেবো, ঠিক আছে। 15 দিয়ে কাটবো, 6 15 90, আর হচ্ছে 9 15 135, 3 দিয়ে আবার যাবে, 3 দিয়ে 3 দুগুণে 6, আর 3 তিরকে 9, তাহলে ইনকাম হয়ে যাবে কত। এবার লিখি আমি এখানে লিখি ইনকাম, এক্সপেন্ডিচার আর সেভিংস। তাহলে ইনকাম ছিল কত 3, ইনকাম ছিল 3 অনুপাত, এক্সপেন্ডিচার 2 অনুপাত, তাহলে সেভিংস হয়ে যাবে 1 অনুপাত। তাহলে এখানেও 2টো শূন্য বসাবো আমি ক্যালকুলেশনের সুবিধার্থে, এটা 2 শূন্য, এখানেও 2টো শূন্য বসিয়ে দিলাম। এবার তোমরা 13% যোগ করো, 3 13 হয়ে যাবে কত, 3 13 হয়ে যাবে কত 39, সেটা যাবে 339 হয়ে যাবে। কারণ কি 13% বেড়ে গেছে, তাহলে 313% 339 হয়ে যাবে। আর 9% বেড়েছে কিসের, এক্সপেন্ডিচার, খরচা, তাহলে 9 দুগুণে 18, তাই তো, তাহলে 218 হয়ে যাবে তার খরচা। তাহলে এখানে বাড়লো কত টাকা, 39 টাকা, এখানে বাড়লো কত টাকা, 18 টাকা। তাহলে এখানে কত বাড়বে, তাহলে 339 থেকে 218 বিয়োগ করো, তাহলে কত পাচ্ছি আমি, 18 20 মানে হচ্ছে 20 19, তাহলে 119 হয়ে যাবে এখানে। বোঝা গেল কি, বোঝা গেল না? দেখো 13%, 9%, হ্যাঁ ঠিক আছে 119, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কত 19। এখানেও সেম অ্যান্সারগুলো, অপশনগুলো চেঞ্জ করতে হবে, এখানে 19% হবে, হ্যাঁ ওটা সেম অপশনগুলো এখানে চলে এসছে, ঠিক আছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে 19%। 18 দুগুণে 36, 21% হবে এটা, হ্যাঁ এটা 21, সরি 121, তাহলে অ্যান্সার হয়ে যাবে 21%। 21%। নেক্সট, এ ম্যান স্পেন্ডস, দেখো সেম অঙ্কটা আছে। আচ্ছা, এরপরে আমরা টাইপ 9 করব। তো আজকের মতো এতটুকুই, এখানে আমরা দুটো টাইপ কভার করলাম, টাইপ 7 এবং টাইপ 8। এরপরে ভিডিওতে আমরা টাইপ 9 করব, ঠিক আছে। তোমরা যারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে, আমি এতটুকু তোমাদের জন্য বলতে পারছি বা এক্সপেক্ট করছি তোমরা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তোমরা তোমাদের ফিউচার কিনে সিরিয়াস। তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমাদের প্রচণ্ড রকম তোমাদের সাপোর্টের প্রয়োজন। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, বাই, হ্যাভ এ নাইস ডে।